তো আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড। আই হোপ তোরা সবাই খুব এক্সাইটেড। আমাদের অনেকটা লেট হয়ে গেছে, আমাদের সামনে সেমিস্টার চলে এসেছে। তো আমাদের ক্লাস আজকে শুরু করা যাক। শুরু করার আগে কয়েকটা কথা বলে নিতে চাই, ফার্স্ট ক্লাস বলে কয়েকটাই কথা বলবো, খুব বেশি কথা বলবো না তোদেরকে। তো ফার্স্টে আমি বলি যে আজকে আমাদের কি চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করছি, সেটা হচ্ছে বংশগতি ও বিভেদ। আচ্ছা, বিভেদের দরটা একটু সরে গেছে, ভেদ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চল বাদ দে, ওটা পরে আমরা ডিসকাস করছি। তো যেটা বলার আমার তোদের প্রত্যেককে, যে দেখ আমি অলরেডি বলে দিয়েছি যখন আমাদের লাইভ অ্যানাউন্সমেন্টটা চলছিল, আমার প্ল্যানিংটা আমি ছোট্টখাট্টো আমি একটুখানি বলেছি তোদেরকে। তো আমাদের সামনে তো সেমিস্টার চলে এসছে, তো এখন আমরা শুধুমাত্র যদি থিওরি পড়ি, থিওরিই পড়ে যাব, আমাদের আর কোয়েশ্চেন প্র্যাকটিস করা হবে না। আমাদের কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে তখন প্রবলেম হয়ে যাবে, ওই মার্ক করতে গিয়ে এটার ঘাড়ে ওটা চাপিয়ে দিবি, ওই সব জিনিস যাতে না হয় তার জন্য আমি ভেবেছি যে এখন আমাদের উচিত কোয়েশ্চেনগুলো দেখো, ভালো করে পড়ো, পড়ে ওটার অ্যান্সার করো, আর কোয়েশ্চেনগুলো এমন ভাবে সলভ করো যাতে তার রিলেটেড যে থিওরিগুলো আছে সেগুলোও যাতে সলভ হয়। তোদের এখন সবার এমসিকিউ, মানে এই সেমিস্টারে এমসিকিউ আছে, তো এমসিকিউ করতে গেলে এবার বলবি যে তাহলে ওটা রিলেটেড কি করে থিওরি পড়বে, আমি আছি তো, তার জন্য আমি আছি, সেই ওয়েটা দেখানোর জন্যই আমি আছি। তো আমাদের ক্লাসটা কিভাবে হবে সেটা একটু ছোট্ট করে বলে রাখি। কোয়েশ্চেন থাকবে, শুধু কোয়েশ্চেন থাকবে না, শুধু আমরা এমসিকিউ সলভ করব না, এমসিকিউ এর এই অ্যান্সার টিক দিয়ে বেরিয়ে গেলাম, হবে না, ওগুলো আমি করাইনি, তোদের ভাই বোনদেরও আমি ওরকম করাইনি, ক্লাস 10দেরকে এখানেও আমি করাবো না। তো আমাদের কোয়েশ্চেন থাকবে, তার সাথে সাথে থিওরি থাকবে। শুধু ওই কোয়েশ্চেনের থিওরি কাকে বলে কি বলে বলে দিলাম না, ওইভাবেও আমি অ্যারেঞ্জমেন্টটা করিনি। কিভাবে করেছি সেটা অলরেডি মানে এই ক্লাস শুরু হলে আর কি দেখতে পাবি, অলরেডি না, মানে তোরা তো দেখিসনি এখনো, তো ক্লাস শুরু হলে তোরা ডেফিনেটলি দেখতে পাবি। আর আরেকটা কথা বলে রাখি যে যখন আমরা সলভ করতে করতে যাব, কোয়েশ্চেনগুলো এমন ভাবেই সিলেক্ট করা যাতে তোদের পরপর টপিক ওয়াইজ হয়। ওরকম না যে বইয়ের একটা পেজ থেকে নিলাম, আবার লাস্ট পেজ থেকে নিলাম, আবার মিডিল পেজ থেকে নিলাম, না, ওরকম ভাবে আমি কোয়েশ্চেনগুলো কিন্তু সাজাইনি। কোয়েশ্চেনগুলো এমন ভাবেই সাজানো তোদের বইয়ের পরপর টপিকগুলো যাবে, পরপর টপিক করলে কিছুই না, কনসেপ্টগুলোও পরপর মাথায় ঢুকতে ঢুকতে যাবে, শেষে গিয়ে আর কোনো প্রবলেম হবে না। আর বংশগতি এই চ্যাপ্টারটায় হয়তো ক্লাসটা খুব একটা বেশি বড় হবে না, ক্লাসটা ছোটই হবে, যতটা ছোট করে ডেপথে বলা যায়, টু দা পয়েন্ট বলা যায়, আমি সেটাই তোদেরকে বলবো। অনেকগুলো টপিক আমরা এখানে কভার করব, শুধুমাত্র ওই টপিকগুলোর উপরে থিওরির পর থিওরি, পাতার পর পাতা পড়ে যাচ্ছি, ওরকম ভাবে হবে না। ডেফিনেটলি আমাদের বই পড়তে হবে, 10-এর মতো আমি তোদেরকে বলবো না যে না বই পড়ার দরকার নেই, শুধু আমার ভিডিও দেখে যা হয়ে যাবে, না, ডেফিনেটলি না, বই তোরা পড়েছিস অলরেডি, পড়বিও, তো বই পড়াটা অবশ্যই জরুরি, কিন্তু আমরা ওই বার্ডেনটা নেব না যে এত কিছু রয়েছে, কি পড়বো পরীক্ষার সময় মাথা জাস্ট ঘেটে যায়। তো সেটা যাতে না হয় তার জন্য টু দা পয়েন্ট কি কি করতে হবে আমরা কিন্তু ক্লাসে সেটাই করবো। চল, অনেক কথা বলে ফেললাম, অল্প বলে অনেকগুলো কথা বলে ফেললাম, শুরু করা যাক। আচ্ছা, প্রথমে দেখ আমরা যে চ্যাপ্টারটা দিয়ে স্টার্ট করলাম সেটার নাম হচ্ছে বংশগতি ও বিভেদ। এবার বংশগতিতে আসার আগে একটা ছোট্ট জিনিস বলে রাখি, সেটা হচ্ছে রিপ্রোডাকশন বা জনন। জনন কি? জনিত্রী জীব থেকে যখন অপত্য জীব সৃষ্টি হয়, শুধু সৃষ্টি হচ্ছে এরকমটা নয়, জনিত্রী নিজ সত্তা বিশিষ্ট অপত্য সৃষ্টি করে। এর মানে কি? অপত্য বলেছি, ক্লোন বলিনি, ক্লোন কিন্তু আবার অযৌন জননে হয়, ক্লোনের কথা ভাবিস না। তো এইখানে মেইনলি যেটা বলছি, হ্যাঁ অবশ্যই অযৌন জননেও যা হয়, যৌন জননেরও সেই জননের সংখ্যাটা তো আর সেম থাকবে, সেটা তো আর চেঞ্জ হয়ে যাবে না, কিন্তু জনিত্রী থেকে যে অপত্যের যে সৃষ্টি হচ্ছে সেইখানে কিরকম হবে, একটা মানুষের থেকে একটা মানুষই আসবে, একটা ডগির থেকে একটা ডগি আসবে, একটা গাছের থেকে একটা গাছই আসবে, তো অন্য আর তো কোনো প্রজাতির কেউ আসবে না। তো সেটার কথাই বলা হচ্ছে, বা জনিত্রী নিজ সত্তা বিশিষ্ট যখন অপত্য সৃষ্টি করছে, সৃষ্টি তো হয়ে গেল। এখন যদি আমি আসি বংশগতির ব্যাপারটাতে, বংশগতি, এখানে গতি বলতে গতিময় অবস্থা, বংশের পর বংশ চলে গেছে, এটার কথা বলা হয়নি। গতি মানে এখানে সঞ্চারণের কথা বলা হয়েছে, এখানে ট্রান্সফারের কথা বলা হয়েছে। কি ট্রান্সফার হয়? জেনেটিক মেটেরিয়াল গুলো যায়, চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যায়। এই যে আমরা বলি মায়ের মতো দেখতে, বাবার মতো দেখতে, ওর মানে ওর চুলটা ওর মায়ের মতো, ওর হাইটটা বাবার মতো পেয়েছে, এই যে এই ব্যাপারগুলো বলি, বেসিক্যালি সেটাই হচ্ছে বংশগতি, আর কিছু না। এটা আমরা জানি অলরেডি, তাও তোদেরকে বলে রাখলাম। তো পিতামাতার বৈশিষ্ট্য যখন সন্তান সন্ততির মধ্যে সঞ্চারিত হয় সেটাকে আমরা বংশগতি বলবো। জীবের চারিত্রিক বৈশিষ্ট্য একটা প্রজন্ম থেকে অবশ্যই একটা প্রজন্মের পর আরেকটা প্রজন্ম, এরকম প্রজন্মের পর প্রজন্ম সঞ্চারিত হতে থাকে। আর প্রধান বাহক হলো জিন।
এটা আমরা সবাই জানি। তো জিন কি? ফার্স্টে হচ্ছে ক্রোমোজোম কি, নিউক্লিয়াসের ভিতরে যে একটা সূত্রাকার জিনিস থাকে যেটা জেনেটিক মেটেরিয়াল ট্রান্সফার করে। জিন হচ্ছে আবার কি সেই ক্রোমোজোমের যে ডিএনএ থাকে সেখানে পার্টিকুলার কিছু অংশ যেটা কিনা আমাদের জেনেটিক মেটেরিয়ালগুলো ট্রান্সফারে হেল্প করে। তো জিন হচ্ছে এর বংশগতির প্রধান বাহক। আর বংশগতিকে আমরা ওই জেনেটিক্স বা বংশগতির বিজ্ঞান বলা হয়ে থাকে। আর জনসন এটা হচ্ছে জিন শব্দটির প্রবর্তন করেন, আর বেটসন এটা তো জানিসই যে জেনেটিক শব্দটি প্রবর্তন করে। এরপরে যে আমাদের টপিকটা আসছে, বংশগতি তো বলে ফেললাম, একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনে চরিত্রগুলো ট্রান্সফার হচ্ছে বা সঞ্চারিত হচ্ছে। এরপরে দেখ, প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি বৈচিত্র্যের প্রকারভেদ। হ্যাঁ, বৈচিত্র্য কি? হ্যাঁ ভাই, বৈচিত্র্যই বললাম না, বৈচিত্র্যের প্রকারভেদ বলছি। এই ভ্যারিয়েশন, বৈচিত্র্য বা প্রভেদ, এই ব্যাপারগুলো কি? ভ্যারিয়েশন, বৈচিত্র্য বল বা প্রভেদ বল, বিভেদ বল, ঠিক আছে, প্রকরণ বল, এই ব্যাপারটা কি? এই যে একটু আগে বললাম যে মা বা বাবার থেকে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিদের মধ্যে যাচ্ছে। তো সন্তান সন্ততিদের মধ্যে তো চারিত্রিকগত বৈশিষ্ট্যগুলো যাচ্ছে, কিন্তু কি কপি পেস্ট কি হচ্ছে? কপি পেস্ট কি হয়? ডেফিনেটলি না। কপি পেস্ট তো হয় না। কখনো দেখেছিস মায়ের একদম ওই যে ক্লোনের কথাটা এই কারণে বললাম, একদম পুরো সেম। আমি মানে কি যে সেমই হয়ে যাবে, একদম যা আছে তাই হচ্ছে, কপি পেস্ট না, সেটা হয় না। তাহলে কি হয়? তাহলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে বিভেদ বা প্রভেদ। তার মানে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যাচ্ছে কিন্তু কপি পেস্ট হয়ে যাচ্ছে না, তার মানে এখানে ভিন্নতা দেখা দিচ্ছে। সেই জন্য আমরা বলছি এটাকে প্রকরণ, বিভেদ বা ভ্যারিয়েশন, যে পুরো কপি পেস্ট হচ্ছে না। ঠিক আছে, ধর মায়ের মতো হেয়ার পেয়েছে, ঠিক আছে, ধর কার্লি হেয়ার, মেয়ের কার্লি হেয়ার পেয়েছে, তা মায়ের মতো সে হুবহু হয়ে গেল, মানে একদম সেম টু সেম, আলাদা কিছু করা যাচ্ছে না, না তো। এটা শুধু একটা জেনারেশন থেকে আর একটা জেনারেশনেই নয়, নিজের জেনারেশনে দেখলো সেম ব্যাপার, যে এক মায়ের দুই মেয়ে হয়েছে, সে যমজও হতে পারে, যমজ নাও হতে পারে, ভাই বোনও হতে পারে, দাদা ভাইও হতে পারে, যমজ ছেলেও হতে পারে। যেই হোক না কেন, যমজ সন্তানকে আমরা হয়তো বাইরে দিয়ে দেখে ভাবি কিছু আলাদা করে ওদের ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না, অ্যাকচুয়ালি কিন্তু সেটা হয় না। অনেক দিন, দিনের পর দিন থাকতে থাকতে তোরা কোনো না কোনো ভাবে তাদের ডিফারেন্সিয়েট করতে পারবি। ঠিক আছে, তাদের পরিবেশগত আলাদা আলাদা বৈশিষ্ট্যের জন্য আমরা করতে পারি। এরকম ধর কেউ খুব একদম ফিট, মানে খুব ফিট, একদম জিম ফ্রিক যাকে বলে, ঠিক আছে, আর একজন একটুখানি ওই আর কি ল্যাথখোর টাইপের, হ্যাঁ, একটুখানি জাঙ্ক ফুড খেতে ভালোবাসে, এরকম জিনিসপত্র দিয়েও আমরা আলাদা করতে। মুখের হয়তো আমরা খুব তাড়াতাড়ি আমরা দেখে বুঝতে পারি না, কিন্তু এই সমস্ত ব্যাপার দিয়ে কিন্তু আমাদের চারিত্রিকগত যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা থেকে আলাদা করতে পারি। তাহলে যমজ সন্তানেও আলাদা করা যায়। তাহলে ধর ভাই বোন রয়েছে বা দুই বোন রয়েছে, যমজ নয়, তাহলে তাদের মধ্যেও কিন্তু এই ভ্যারিয়েশনটা রয়েছে। এরকমটা নয় যে একটা জেনারেশনের থেকে আর একটা জেনারেশনে চরিত্রগুলো যাচ্ছে বলে সেই সেম জেনারেশনে আবার সেই মায়েরই অন্য যে সন্তান হবে তার মধ্যেও থাকবে, এর কিন্তু কোনো মানে নেই। তার জন্যই কিন্তু আমাদের এই ভ্যারিয়েশন বা বৈচিত্র্য বা প্রভেদ বা বিভেদটা বলা। আচ্ছা, এটা দুটো ধরনের হয়। কি কি ধরন? একটা হচ্ছে সোম্যাটিক বৈচিত্র্য, একটা হচ্ছে জার্মিনাল বা জার্মপ্লাজমীয় বৈচিত্র্য। ঠিক আছে, তাহলে সোম্যাটিক কি? দেহ কোষে পরিবর্তনের ফলে সৃষ্টি হয়, সাধারণত বংশ পরম্পরা সঞ্চারিত হয় না। বংশ পরম্পরা এটা সঞ্চারিত হয় না। ভ্যারিয়েশনের মধ্যে আবার দুটো আছে, কিছু তো ধর যাচ্ছে, চারিত্রিকগত কিছু বৈশিষ্ট্য মায়ের গেল, বাবার গেল, কিন্তু সবটা গেল না, সে আবার ডিফারেন্ট ভাবে তৈরি হচ্ছে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যে বৈশিষ্ট্যগুলো যায় না, যেরকম ধর রোদে পুড়ে গায়ের রং যদি কারোর কালো হয়, রোদে পুড়ে বর্ণের পরিবর্তন, ঠিক আছে, এটা হতেই পারে, রোদে পুড়ে বর্ণের পরিবর্তন। তার মানে কি এটা যে তার সন্তান বা সন্ততির মধ্যে এটাই যাবে? না, এটা যাবে না। এটা তো সোম্যাটিক বৈচিত্র্য না, মানে বাহ্যিক ভাবে, মানে এটা তোর বংশ পরম্পরায় কোনোভাবে এফেক্ট ফেলবে না। কিন্তু যেটা জার্মিনাল বা জার্মপ্লাজমীয় বৈশিষ্ট্য সেটা হচ্ছে জনন কোষে পরিবর্তনের ফলে হয়, পরবর্তী প্রজন্মে কিন্তু সঞ্চারিত হতে পারে। এই যে আই বল, কালার বল, হেয়ারের মানে হেয়ারের যে ধর স্ট্রাকচার না, মানে হেয়ারের টাইপ, ধর কার্লি হেয়ার হলো, স্ট্রেট হেয়ার হলো, সেটা তো এটা গেল। এরপরে আরো দুটো জিনিস আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যারিয়েশন আর একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন। কন্টিনিউয়াস মানে কন্টিনিউয়াস ওয়েতে হতে থাকে বা পরিসরে পরিবর্তিত হয়, মাঝামাঝি অনেক মান দেখা যায়। মানুষের উচ্চতা, কারুর ধর উচ্চতা ধর 5 ফিট হলো,
কারো 4 ফিট হলো, আবার 5.5 হলো, আবার 4.5 হলো, আবার 6 হলো, 6.5, মাঝের কিছু একটা আমরা এখানে পাবো। কিন্তু ডিসকন্টিনিউয়াসে তুই কোনো মাঝের কিছু পাবি না। এই যে ধর গ্রুপ, রক্তের গ্রুপ এ হয়, বি হয়, এ বি হয়, ও হয়, কখনো দেখেছিস এ আর বি এর মধ্যে এ পয়েন্ট সামথিং হচ্ছে বা এ পয়েন্ট কিছু একটা হচ্ছে? এরকম তো হয় না। রোলার জীব বা জীব ভাঁজ করতে না পারা, যে জীব ভাঁজ করতে পারে না, মানে রোলার জীব স্বাভাবিক জীব নিশ্চয়ই পড়েছিস, তো আমরা ক্লাস 10-এও অলরেডি পড়ে এসেছি। তো রোলার জীব বা স্বাভাবিক জীব, যার ধর আমি যেরকম রোলার এরকম রোল করতে পারি, রোল মানে এটা না যে পুরো 100% রোল হবে, 65-80% মতো এরকম রোল হতে পারে। কিন্তু যার ধর স্বাভাবিক জীব, মানে আমি তো স্বাভাবিক অবস্থাতেও রাখতে পারি, আমি রোল করতে পারি, কিন্তু যে রোল করতে পারে না, ঠিক আছে, সে ধর এরকম, মানে সে চাইলেও ওটাকে রোল করতে পারবে না, মানে ওটা ইন বিটুইন কিছু হয় না, ঠিক আছে, হাফ রোল করতে পারছে, হাফ রোল করতে পারছে না, এমনিও আমরা পুরোটা রোল করতে পারি না, কিন্তু যারা ওই 65-80% করে তাদের তাদের আর এই স্বাভাবিক জীবের মাঝখানটা বলে কিছু হয় না, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা যেটাই যাব। আচ্ছা, যাওয়ার আগে একটা কথা বলি, আমি তো প্রথমে বলে দিলাম, এখন তো বলবি যে ম্যাম আপনি তো বললেন কোয়েশ্চেন করাবো, কোয়েশ্চেন করিয়ে তারপরে তার থিওরি পড়াবো, কোয়েশ্চেন কোথায়, আপনি তো থিওরি পড়াচ্ছেন না। অবশ্যই যেটা বলেছি সে কথাটা আমি রাখবো, কিন্তু যে মানে প্রশ্নটা আমি দেখেছি, ধর যে প্রশ্নটা বা আমি এখানে রেখেছি প্রথম যে প্রশ্নটা, সেই প্রশ্ন অবধি যেতে গেলেও তোকে যেটুকু পড়তে হয়, তুই দেখছিস যে আমি এখানে হ্যাবক কিছু তোকে বলে দিচ্ছি না বা হ্যাবক কিছু এখানে লেকচার আমি দিচ্ছি না এটার ব্যাপারে, ঠিক আছে, যেটুকু না পড়লে নয় সেটুকু জেনে রাখ, সেটুকু বুঝে রাখ, ব্যাস শেষ, খুব বেশি এখানে কিছু নেই। যাই হোক, এত কথা বাড়াবো না, তাড়াতাড়ি করবো বলেছি, তাড়াতাড়ি অনেকগুলো টপিক আমাদের ক্লিয়ার করতে হবে। আচ্ছা, এবার দেখ, মেন্ডেলের আগে বংশগতি সম্পর্কে বিভিন্ন মতবাদ ছিল। মেন্ডেল এই নামটা ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের জেনেটিক্সের জন্য, আমরা জানি এই যে এই বংশগতির ব্যাপারটা, এই যে একটা জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাচ্ছে, সেখানে গিয়ে কি হচ্ছে না হচ্ছে ইন ডিটেলসে তো আরো অনেক হায়ার লেভেলে অনেক মডার্ন থিওরি আছে, অনেক তথ্য আছে, কিন্তু উনি যে জিনিসটা দেখেছিলেন, উনি যে মটর গাছ নিয়ে এই যে এক্সপেরিমেন্টটা করেছিলেন, এই যে একটা লম্বা মটর গাছ, একটা বেটে মটর গাছ, এক্সপেরিমেন্ট করা, শুধু এক্সপেরিমেন্ট করা নয়, তারপরে যে প্রপার রেশিওটা দেওয়া, বা F1 জেনারেশনে যে সংকর হচ্ছে, এই সংকর বিশুদ্ধ ব্যাপার, এই প্রত্যেকটা জিনিস উনি বলেছেন, ঠিক আছে, ফাদার অফ জেনেটিক্স আমরা বলি, জানি আমরা নিশ্চয়ই, ওনার কথাও কিছুটা আমরা পড়বো, অস্ট্রিয়ার একজন চার্চের ফাদার ছিলেন, তো সেখানেরই মটর গাছ নিয়ে করেছিলেন, আমরা সবাই জানি এই গল্পটা। তো এটা তো জানা রয়েছে কি যে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন যায়, কিন্তু তার প্রাক ধারণা, মানে মেন্ডেল এই পুরো ব্যাপারটা দেওয়া থেকে, মানে উনি শুধু যে বায়োলজিতে যে একদম তুখর লেভেলে সে শুধু সেটাই না, উনি কিন্তু খুব ভালো একজন ম্যাথামেটিশিয়ানও ছিলেন, যার জন্য উনি কিন্তু রেশিওগুলো এত প্রপারলি দিতে পেরেছেন, পরপর জেনারেশনগুলো এত ভালো করে ডিসকাস করতে পেরেছেন, ঠিক আছে। তো এর আগে যে মতামতগুলো ছিল, সেই মতামতগুলো সবাই জানতো যায়, কিন্তু কিভাবে যায়, কি করে হয়, প্রপার কি করে হয় সেটা জানতো না, কিন্তু তারও মতবাদগুলো আমাদের পড়তে হবে। একটা হচ্ছে ব্লেন্ডিং ইনহেরিটেন্স থিওরি। ব্লেন্ডিং মানে বুঝতে পারছিস, মিশ্রিত, মানে এখানে বলা হচ্ছে ধর মা বেটে, বাবা লম্বা, তো বাচ্চা যে হবে সে মাঝারি হবে, এরকম একটা অ্যাজিউম করে। নেক্সট যদি আমরা পড়ি প্রিফর্মেশন থিওরি। প্রিফর্মেশন থিওরি মানে আগে থেকে কিছু একটা হয়ে আছে, জনন কোষের মধ্যে এটা বলা হচ্ছে যে ভবিষ্যৎ যে জীব বা যে ইনফ্যান্টটা আসবে, যে বাচ্চাটা আসবে, তার কিছু পোর্শন ডিম্বাণু বা শুক্রাণুর মধ্যে ছিল, এটা থিওরিতে দিচ্ছে, তারপরে গিয়ে তার মানে জাইগোট হচ্ছে, তারপরে তার জন্ম হচ্ছে, তারপরে তার বাকি জিনিসগুলো যে জেনেটিক মেটেরিয়াল গুলো, এরকম একটা দাওয়া ছিল থিওরি, ঠিক আছে। প্যানজেনেসিস থিওরি কি বলছে, চার্লস ডারউইনের প্রস্তাবও এখানে থাকে, দেহের অংশ থেকে গেমিউলস উৎপন্ন হয়। গেমিউলস বলতে আমরা সরি এখানে বলেছি যে জনন কোষে যায় ছোট ছোট যে বংশগত কণাগুলো আছে, সেগুলো কি হয়, আমাদের উৎপন্ন হয়, জনন কোষে যায়, এটা হচ্ছে প্যানজেনেসিস থিওরি। আর একটা যে থিওরি আমরা পাই সেটা হচ্ছে জার্মপ্লাজম থিওরি, সেটা তোর জার্মপ্লাজম বংশগত তথ্য বহন করে, যেটা আমরা ওই সোম্যাটিক আর জার্মপ্লাজমটা পড়লাম, যে সোম্যাটিক প্লাজম হচ্ছে দেহ গঠন করে। তো বেসিক্যালি এই কটা এরকম টাইপেরই থিওরি কিছু দেওয়া ছিল, অত ইন ডিটেলসে যেটা আমরা এর পরে পড়বো, আমরা দেখবো মেন যে বংশগতি আমরা দেখেছি, জেনেটিক্সটা দেখেছি, বুঝেছি, তো এখান থেকে তো আমি ধারণাটা সেরকম পাবো না, তো ওই জন্যই মেন্ডেলের বংশগতি সম্পর্কে যে মানে তার প্রাক যে ধারণা ছিল সেটা। আর এখানে আমি স্যার মেন্ডেলের কিছু তথ্য এখানে দিয়েছি, জানিস যে পিজাম স্যাটিভাম গাছ নিয়ে, মটর গাছের সাইন্টিফিক নেম এখানে করেছিলেন, আর উনি মটর গাছের কিন্তু 7 জোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্যগুলো দিয়েছিলেন।
লম্বা, বেটে, গোল, কুঞ্চিত, সবুজ, হলুদ, আমরা পড়েছি না এগুলো? তো এরকম 7 জোড়া কিন্তু নিয়েছিলেন। আর অনেকগুলো জেনারেশন কিন্তু যাতে দেখা যায় তার জন্য এরকম বৈশিষ্ট্য ওনার নেওয়া। আর 1865 এ হচ্ছে তার গবেষণাপত্র প্রকাশ করেন, যেটা পরবর্তীতে বংশগতির মূল যে জিনিস আমরা মেন্ডেলবাদ নামে পরিচিত সেটা। আচ্ছা, এইবার চলে এসছে যেটা কথা আমি এতক্ষণ বলছিলাম, যে যেটা আমাদের করাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এমসিকিউ। ফার্স্ট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে মেন্ডেলীয় একসংকর জননে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত? এখন এই কোয়েশ্চেন থেকে আমি তোদেরকে বলে দেবো না এটাকে একসংকর জনন বলে, এটাকে ফিনোটাইপ বলে, এই রেশিও এটা, এটা পড়ে নিস বাস হয়ে যাবে। না, আমি ওটা বলবো না। এই অবধি যাওয়া মানে যাওয়া তো লাগবে আমাদের, মানে যেতে তো হবে এই অবধি, একসংকর জনন অবধি। তো একসংকর জনন অবধি যেতে গেলে আমাদের প্রথম যেটা জানা উচিত সেটা হচ্ছে প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ডমিনেন্ট আর রিসেসিভ ক্যারেক্টার। তো সেটা কি? প্রকট মানে যে নিজে প্রকাশ করছে, আর একজনকে চেপে দিচ্ছে। প্রচ্ছন্ন মানে কি? যে প্রকাশ হতে পারছে না, প্রকট বৈশিষ্ট্যের কারণে সে প্রকাশ হতে পারছে না, কিন্তু যখন প্রকট বৈশিষ্ট্য থাকবে না তখন তখন তো সে প্রকাশ করবে। তাহলে আমি এটাকে এরকম ভাবে বলতে পারি, ঠিক আছে? এটা একটা খুব ইজি ভাবে একটুখানি মাথায় রাখার, যে ধর একটা রাজা ছিল, ঠিক আছে, আর তার রাজ্যে অনেকগুলো প্রজা ছিল। এবার রাজা বলতো যে বেশিরভাগ ক্ষেত্রে যে আমার কথাই হবে, আমার 10টা কথা দিলাম, আমার 10টা কথাই হবে, প্রজাদের যে কথাগুলো রয়েছে সেগুলো একটাও নাও হলো না। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে প্রকট, আর এই ক্ষেত্রে এখানে প্রচারটা হচ্ছে প্রচ্ছন্ন। এটা আমরা জানি, মানে বুঝতে পারলাম এখান থেকে। এবার রাজা বলল যে ঠিক আছে, রাজা একটুখানি আর কি মন গলেছে, তো বলল আমার 7টা কথা নেওয়া হোক আর প্রজাদের 3টে কথা নেওয়া হোক। তখন প্রজারা দেখলো ঠিক আছে, ওনার 7টা থাকুক, আমার 3টে থাকুক, ঠিক আছে। তখন যেটা প্রকাশ পায় সেইটাকে আমরা বলি হচ্ছে সংকর বৈশিষ্ট্য, মানে আমি এখানে সংকর বৈশিষ্ট্য বলে ডিনোট করছি, সংকর বৈশিষ্ট্য বলে ডিনোট করছি, যেটা আমরা একসংকর জননে দেখতে পাবো। আর যদি ধর রাজার কথা থাকলোই না, রাজাই নেই, তো কি হবে? প্রজারা যেটা ডিসাইড করছে সেটাই হবে। তা প্রজারা এখানে ডিসাইড করলো যে কি, যে হ্যাঁ আমাদের কথাই থাকবে, তখন যেটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেখানে রাজা অ্যাবসেন্ট থাকবে। প্রকট প্রচ্ছন্ন ক্লিয়ার, আর কিছু এখানে বোঝার নেই। নেক্সট আমরা চলে যাব জিন। জিন অলরেডি তোদের বলে দিয়েছি। অ্যালিল আর লোকাসটা জানাটা খুব ইম্পর্টেন্ট। অ্যালিল কি? অ্যালিল হচ্ছে একই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একটি জিনের বিকল্প যে রূপগুলো সেটাকে অ্যালিল বলা হয়। এবার আমি যদি বলি যে এখানে ধর একটা অ্যাপ আমরা ডাউনলোড করলাম, ধর ফেসবুক ডাউনলোড করলাম। এবার ফেসবুকের তো দুটো ভার্সন আছে, একটা ফেসবুক লাইট আছে, একটা ফেসবুক নর্মাল আছে, ঠিক আছে? ফেসবুক নর্মাল যেটা ইউজ করি, তো দুটো ভার্সন রয়েছে, এটার মানে তো এটা নয় যে ফেসবুকটা আলাদা হয়ে যাচ্ছে, দুটো ভার্সন রয়েছে। তো সেরকমই অ্যালিলও হচ্ছে সেরকম, যে জিনের দুটো ভার্সন রয়েছে, এটাকে আমরা অ্যালিল বলতে পারি। লোকাস কাকে বলে? ধর একটা সিনেমা হল আছে, এটা 10কে খুব ভালো করে আমি বুঝিয়েছিলাম। তো একটা সিনেমা হল আছে, সেটাকে যদি আমি ক্রোমোজোম ধরি, ঠিক আছে, তুই হচ্ছিস জিন, তো এখানে পার্টিকুলার সিট আছে আর সিট নাম্বারও আছে A1 A2 করে। তো তোর যে টিকিটটা সেটা A1 লেখা আছে, তো তুই এই জিন গিয়ে তোর A1-এই বসবি, তুই ভালোভাবে দেখার জন্য নিশ্চয়ই B2-তে গিয়ে বসবি না। তো জিন ক্রোমোজোমের যে পার্টিকুলার জায়গায় গিয়ে বসে সেই জায়গাটাকেই আমরা কি বলছি? লোকাস, ঠিক আছে? সেটাকে আমরা বলবো হচ্ছে লোকাস। তাহলে বোঝা গেল, অ্যালিল বোঝা গেল, লোকাস বলে দিলাম। আচ্ছা, এবার আমরা মুভ করব হচ্ছে, এই দুটো জিনিসও জানা খুব ইম্পর্টেন্ট, খুবই দরকার। কেন দরকার বলছি, হোমোজাইগাস, হেটারোজাইগাস, সংকর আর বিশুদ্ধ জীব। হোমোজাইগাস মানে কি? সেম। আচ্ছা, ক্রোমোজোম কিন্তু সমসমস্ত ক্রোমোজোম হয়। সমসমস্ত ক্রোমোজোম মানে হোমোলোগাস ক্রোমোজোম, মানে মায়ের থেকেও এলো, বাবার থেকেও এলো, জোড়ায় থাকে। এই কারণে অ্যালিলও কিন্তু জোড়ায়ই থাকে। যখন তুই দেখবি এক সংকর জনন, ধর দেখলি এক সংকর জননের সময় একটা লম্বা মটর গাছ দেখলি, তো এরকম ভাবে থাকে লম্বা গাছটা। আর ধর আর একটা বেটে গাছও দেখলি, সে এরকম ভাবে থাকে, এ বেটে। তো অ্যালিল কিন্তু জোড়ায় থাকে। এবার বলবি যে অ্যালিল জোড়ায় থাকে, এই তো বললেন জিনের যে ভিন্ন রূপ সেটাকে বলবো অ্যালিল। হ্যাঁ, ভিন্ন রূপই তো, ভিন্ন রূপই তো। যদি আমি এখান থেকে দুটো গ্যামেট পাই, গ্যামেট হচ্ছে জননে অংশগ্রহণকারী বিশেষ কোষ, এখান দিয়ে যদি আমি এইটা গ্যামেট পাই, এখান দিয়ে যদি আমি এই গ্যামেট পাই, তার মানে এটা তো দুটো আলাদা হলো, তখন বলে দিবি যে জিনের ভিন্ন রূপ। কিন্তু ধর এই সেম
মানে সেম প্রজাতির সাথেই সেম প্রজাতিও না, সেম ধর লম্বার সাথেই লম্বা গাছের আমি ক্রস যদি করাই, এখানে যদি আমি লম্বা গাছের সাথে এখানে লম্বা গাছের ক্রস করাচ্ছি, ঠিক আছে, এটা ধর মা, এটা বাবা, হ্যাঁ, তো এর থেকে টি আসবে, এর থেকে টি আসবে, তো কি আলাদা এসছে? আলাদা কিছু কি এসছে? ডেফিনেটলি না, আলাদা কিছু তো আসেনি। কিন্তু এই জায়গাটাতে তোরা তখন বলবি যে না এটা তো সেম হয়ে গেল, এটা তো আলাদা কিছু এলো না, এটা তো সেম হয়ে গেল। সেম না, মায়ের থেকে আসছে বাবার থেকে আসে, একই রকমের হতেই পারে, না হওয়ার কোনো কারণ নেই, হতেই পারে, কিন্তু জিনের যে ভিন্ন রূপটা সেটা অ্যালিল, আমরা এই কারণেই বলছি যে মায়ের থেকেও আসছে বাবার থেকেও আসছে, একই ধরনের হয়তো এসছে, এখানে আলাদা এসছে, এখানে বেটে নিয়েছিলাম তাই এটা এসছে, বেটেটা এসছে, এখানে লম্বার গ্যামেট এসছে, এখানে বেটের গ্যামেট এসছে, কিন্তু এখানে সেটা হয়নি, এখানে দুজনেই লম্বা, দুজনেই লম্বা, তাহলে সেমই আসবে, আলাদা কি আসবে ওখান থেকে, ডিফারেন্ট কি আসবে? তাহলে বোঝা গেল। আচ্ছা, এই জন্যই বলছিলাম যে হোমোজাইগাস আর হেটেরোজাইগাস ব্যাপারটা ইম্পর্টেন্ট, কারণ হোমো বলতে আমরা বুঝি হচ্ছে সেম, আর হেটারো বলতে আমরা ডিফারেন্ট বুঝি। কোনো বৈশিষ্ট্যের জন্য দুটো একই অ্যালিল যখন থাকে তখন আমরা বলি হচ্ছে হোমোজাইগাস, আর এর মানে এটা নয় যে অ্যালিল মানে জিনের ভিন্ন রূপ, তার মানে সবসময় যে এটা হবে এর কোনো মানে নেই। ক্লিয়ার? হোমোজাইগাস হেটারোজাইগাস ক্লিয়ার? আমি জানি যে তোরা জানিস, তাও একবার বলে দাও। আর হচ্ছে সংকর আর বিশুদ্ধ জীব। সংকর মানে হচ্ছে দুটো বিপরীত বৈশিষ্ট্যযুক্ত যখন বিশুদ্ধ জীবের সংকরায়ন হয়, দুটো বিপরীত বৈশিষ্ট্য, যেটা আমরা এক সংকর জননে দেখবো, দুটো বিপরীত বৈশিষ্ট্য, একটা লম্বা নিয়েছে একটা বেটে নিয়েছে। বিশুদ্ধ যে হয় মানে এটাকে আমরা হাইব্রিড বলি বা হাইব্রিডাইজেশন বলি, মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, এগুলো আমরা দেখবো। বিশুদ্ধ যেটা হয় সেটা একদম পিওর হয়, ঠিক আছে, দুটো লম্বা মটর গাছের মধ্যে, যেটা তখন দেখালাম। তার মানে কি জিন আলাদা, মানে জিনের ভিন্ন রূপ কি নেই, অ্যালিল কি নেই? না। কেন না সেই উত্তর আমি তোদেরকে অলরেডি দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা চল, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। নেক্সট আমরা যেটাই যাব সেটা হচ্ছে এক সংকর জনন। তো এবার এক সংকর জনন পড়ি। এক সংকর জননে অলরেডি আমি বলে নিলাম, স্যার মেন্ডেল দুটো গাছ নিয়েছিলেন, একটা গাছ হচ্ছে লম্বা মটর গাছ নিয়েছিলেন, ঠিক আছে, একটা হচ্ছে লম্বা আর একটা হচ্ছে বেটে মটর গাছ নেন। বেটে মটর, দাঁড়া এটা অন্য একটা কালার দিয়ে দেখাই, এটা হচ্ছে একটা বেটে মটর গাছ নেন। তো আমরা জানি একটা লম্বা মটর গাছ একটা বেটে মটর গাছ, এখান থেকে গ্যামেট আসবে, এখান থেকে এই গ্যামেট এলো, আর এখান থেকে গ্যামেট এলো হচ্ছে এই গ্যামেট এলো, ঠিক আছে। এবার এটা যে এলো এটা হচ্ছে গিয়ে সংকর লম্বা। সংকর লম্বাই কেন বলছি, বেটে কেন বলছি না? তার কারণ তো আমি অলরেডি বলেই দিলাম যে প্রকট আর প্রচ্ছন্ন, রাজার কথাও রাখা হলো প্রজার কথাও রাখা হলো, কিন্তু আলটিমেটলি রাজার কথাই বেশি রাখা হয়েছে। তো উনি দেখেছেন যেটা লম্বাই হচ্ছে, ঠিক আছে। এটা শঙ্কর লম্বা কেন, আবার শঙ্করেরও এটারও আবার আলাদা একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে লাস্টে যখন গিয়ে আমরা জিনোটাইপ ফিনোটাইপ পড়বো তখন আমরা বুঝতে পারবো। তো শঙ্কর লম্বা বাইরে থেকে তুই দেখবি, বাইরে থেকে শঙ্কর লম্বা লম্বা তার কি, এইটা হচ্ছে কি একটা জিনোটাইপ আর ফিনোটাইপ রেশিও থাকে, আসছি ওটাতে। তো শঙ্কর লম্বা যখন হলো তাহলে উনি এটা দেখেছেন যে এটা লম্বা হচ্ছে, এটা বেটে হচ্ছে না। দ্যাটস ওয়াই উনি কিন্তু তাই জন্যই বলেছেন যে এটা প্রকট বৈশিষ্ট্য আর এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। কেন এটা প্রকট? ও লম্বা হলো তাই প্রকট হয়ে গেল, আর বেটে হলো তাই প্রচ্ছন্ন হয়ে গেল। কেন প্রকট কেন প্রচ্ছন্ন সেটা বলেছে যে এর উপস্থিতিতে ও প্রকাশ পেতে পারছে না, তার জন্যই এটা সংকর লম্বা হচ্ছে। হলো ক্লিয়ার? আচ্ছা নেক্সট এটা বলেছি, হ্যাঁ আচ্ছা, এটা তো এলো হচ্ছে F1 জেনারেশন। F1 জেনারেশন, ঠিক আছে, প্যারেন্টাল জেনারেশন হয়, ফিলিয়াল জেনারেশন হয়, যেটাকে জনিত্রী জন্য অপত্য জন্য বলি, সেটা তোরা জানিস। তো F1 জেনারেশনে যখন এলো, F1 জেনারেশনে আমরা কি করব, সংকর লম্বার সাথে সংকর লম্বারই ক্রস করাবো, ঠিক আছে। তো এখানে আমরা সেলফ পলিনেশন করাবো, ক্রস পলিনেশন এখানে করাচ্ছি না। স্যার মেন্ডেল এখানে সেলফ পলিনেশন করেছে, এখানে আর আলাদা করে তো দেওয়া হলো না, আমি তাও এখানে তোদেরকে আলাদা করে লিখে দিচ্ছি। ধর এরকম ভাবে টি আর এই টি রাখলাম, ঠিক আছে। তো এটার কি হবে, এটা বেসিক্যালি কিছুই না, এখানে আমরা সবাই জানি যে এরকম ভাবে এইখানে একটা এটা এরকম এইটি আবার এইটি, ঠিক আছে। তো কি হবে, ক্রস করলে আমরা দেখতে পাবো যে এখানে এসছে লম্বা, এখানে এসছে সংকর লম্বা, এখানেও এসছে সংকর লম্বা, এখানে এসছে বেটে, হয়ে গেল। এটাই হচ্ছে আলটিমেট। এবার ফিনোটাইপ জিনোটাইপিক রেশিও, প্যারেন্টাল জেনারেশন জিনোটাইপিক ফিনোটাইপিক রেশিও। জিনোটাইপিক রেশিও হচ্ছে জীবের যখন নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য উপস্থিত জিন
বা অ্যালিলের গঠনের সমন্বয়। জিনোটাইপ বাইরে থেকে দেখতে পাচ্ছি না, ভিতর থেকে বুঝতে হবে। ফিনোটাইপ হচ্ছে বাইরে থেকে বাহ্যিক যে বৈশিষ্ট্যটা হয় সেটা। এবার এখানে যখন আমরা দেখব, এখানে আমি অলরেডি একটা বক্স দিয়ে রেখেছি, তাও আমি যেটা করালাম সেটা দেখে নিই, যে আমরা এখানে বাইরে থেকে দেখতে বুঝতে পারছি 3টে ভাই লম্বা হয়েছে, একটা বেটে হয়েছে। এটা তো আমি বাইরে থেকে দেখে বুঝছি, ঠিক আছে? একটা হচ্ছে বেটে হয়েছে, ঠিক আছে? তো এটা আমি বাইরে থেকে বুঝছি। তো বাইরে থেকে যেটা বুঝছি সেটা তো আর জিনোটাইপিক হতে পারে না, সেটা এই জন্য আমরা বলবো যে ফিনোটাইপিক রেশিও, ঠিক আছে? আর ভিতর থেকে যখন আমরা দেখছি তখন দেখছি একটা লম্বা মানে বিশুদ্ধ লম্বা, দুটো হচ্ছে শঙ্কর লম্বা, আর একটা হচ্ছে বিশুদ্ধ বেটে। এটা হয়ে যাবে আমার জিনোটাইপিক রেশিও, যেটা আমি ভিতর থেকে দেখে বুঝতে পারছি। মানে ক্রস করলাম, ক্রস করে দেখলাম, দেখে আমি এখানে বুঝতে পারছি স্যার মেন্ডেল এটা আমাদেরকে দেখিয়েছেন। হলো, শেষ। নেক্সট মুভ করবো নেক্সট কোয়েশ্চেনে। তাহলে আগের কোয়েশ্চেনের অ্যান্সারটা আর আমাকে কি আর বলতে হবে, তোরা নিজেরাই পারবি। আর এই জিনিসগুলো একটু আমার মনে হয় ক্লিয়ারেন্স থাকাটা একটু জরুরি। মেন্ডেলের F2 জনুতে ফিনোটাইপিকের অনুপাত বলেছে, ফিনোটাইপ বলেছে, জিনোটাইপ বলেনি। দেখে করিস তাড়াহুড়োতে লোক আমি পারি ভাই এক সংখ্যক জন, তো এইসব কোয়েশ্চেন এগুলো দেখে উড়িয়ে দিতে হয়, ওই জায়গাতেই গোল্লা দিতে গিয়ে ওই জন্য ভুল হয়ে যায়, ঠিক আছে? এটার অ্যান্সার তাহলে হয়ে গেল আমাদের। নেক্সট আমরা যেটাই যাব সেটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন। কই গেল রে? হ্যাঁ, এই যে মেন্ডেলীয় দ্বিসংকর জননে টেস্ট ক্রসের ফিনোটাইপিক অনুপাত। দ্বিসংকর জননী পড়লাম না, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, আবার কি সব চলে এলো, পড়ে নি, টুক করে পড়ে নি, আমাদের তাড়াতাড়ি পড়া হয়ে যাবে। আচ্ছা, দ্বিসংকর জনন মানে এক সংকর জননে হচ্ছে দুটো বিপরীত বৈশিষ্ট্য নিচ্ছি, ঠিক আছে? বিপরীত বৈশিষ্ট্য, একটা বেটে একটা লম্বা। এখানে দু জোড়া থাকে মানে 4টে থাকে। 4টে কি কি? হলুদ গোলাকার আর সবুজ কুঞ্চিত। হলুদ গোলাকার আর সবুজ কুঞ্চিত। ছাড়, এখানে লিখে দিই, হলুদ গোল আর একটা হচ্ছে সবুজ কুঞ্চিত। তো হলুদ গোল যখন থাকলো, হলুদ গোলটা হচ্ছে আমার এখানে প্রকট। কেন প্রকট, কি করে প্রকট বুঝতে পেরেছি আমি অলরেডি তোদের বলে দিয়েছি, ঠিক আছে? তো হলুদ গোল, গোলটাকে মানে এই হলুদটাকে আমরা ওয়াই দিয়ে করছি, এটা আর দিয়ে করছি, সেরকম তাই জন্যই সবুজটাকে আমরা কি করেছি, সবুজ, ওহো সবুজ কুঞ্চিত, ঠিক আছে? হলুদ গোল সবুজ কুঞ্চিত। এখান থেকেও আমার গ্যামেট আসবে। গ্যামেট কি আসবে? ওয়াই আর আর আসবে, এদিক থেকেও ওয়াই আর আর আসবে, ঠিক আছে? এটা এই যে পাশাপাশি বসলো, এটাকে আবার সিঙ্গেল আবার এখানে ক্রস করতে যাস না, ঠিক আছে? অনেকে সব ভুলভাল কাজকর্ম করে, সিঙ্গেল ক্রস করে। সিঙ্গেল ক্রস হবে কি করে? আরে দুজোড়া বিপরীত বৈশিষ্ট্য নিচ্ছি ভাই, এখানে হলুদ গোল আছে, সবুজ কুঞ্চিত আছে, তুই হলুদ সবুজ একসাথে করবি না তো? ডেফিনেটলি। তো বসালাম এখানে, চল বসিয়ে নি, ঠিক আছে? এটা হয়ে গেল শঙ্কর, কেন শঙ্কর বলে দিয়েছি। আর এটা হচ্ছে হলুদ গোল। এরপরে যেটা হবে, এটার সাথেই এটাকে আবার আমি ক্রস করাবো। ক্রস করার পরে যেগুলো পাবো আমরা অলরেডি জানি, চারটা তোরা জানিস, আমি তাও একবার জাস্ট বলে দিচ্ছি যে লাস্টে আমরা যেটা পাবো ফিনোটাইপিক আর জিনোটাইপিক রেশিওগুলো। ফিনোটাইপ যে রেশিওটা আমরা পাবো না, সেটা হচ্ছে 9:3:3:1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফিনোটাইপিক রেশিও। জিনোটাইপিক রেশিওটা মনে রাখবি কি করে, অনেকটা বড় রেশিও। এটা মনে রাখবি হচ্ছে 12:24:12:1, এই সব কটার মাঝখানে ইস্টু বসিয়ে দিবি, ব্যাস। তাহলে এটা আমি কোথা থেকে পেলাম, এটা কোথা থেকে পেলাম? এইখানে দেখ, প্রথমে যেটা আসবে, ধর আমি ছোট্ট করে একটা শুধু একটার ক্রস আমি দেখাচ্ছি, এখানে একটার ক্রস দেখাচ্ছি। আমরা কি পেলাম? ওয়াই ওয়াই আর আর পেয়েছি, ঠিক আছে? ওয়াই ওয়াই আর আর, আবার এখানে ওয়াই ওয়াই আর আর। তো এখান থেকে আমাদের পসিবিলিটি কি কি আসে জানিস, যে গ্যামেট কি করে বার করতে হয়? হোমোজাইগাস হেটেরোজাইগাস 2 টু দি পাওয়ার n
এটাকে হচ্ছে আমরা হেটারোজাইগাসের ধরি, ঠিক আছে? এটার একটা ফর্মুলা, যে ফর্মুলাটা আমরা জানি, বাট আমি এখানে দেখাচ্ছি যে আমরা কিভাবে পাবো। ধর ওয়াই আর পেলাম, আর কি পেলাম, ওয়াই আর পেলাম। কখনো ওয়াই ওয়াই লিখিস না, ওটা হবে না, কারণ হলুদ সবুজ একসাথে কি করে আমরা করবো, এটা স্বাভাবিক না, এটা বোঝাটা। ওয়াই আর, আর এই ওয়াই আর হয়ে গেল। তো সেম এটার থেকেও আসবে। এবার যখন বোর্ডটা আমরা করব, এইখানেও যা বসাবো এদিকেও তাই বসাই আমরা, তাই তো? তো এখানে বসালাম ওয়াই আর, এখানে বসালাম ওয়াই আর, এখানে বসালাম ওয়াই আর, আর এখানে বসালাম ওয়াই আর। সেম এদিকেও তাই বসবে, ঠিক আছে? এদিকেও তাই বসবে, এখানেও ওয়াই আর বসবে। এই একটা প্রথমের এই একটা আমি দেখাচ্ছি, এই একটাতে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়াই আর, ওয়াই আর। এটা কি হবে? হলুদ গোল, দেখেই বুঝতে পারছিস হলুদ গোল। তো এরকম করে যখন আমি পুরো চার্টটা ফিল আপ করবো, আমি লাস্টে গিয়ে দেখতে পাবো যে আমার ফিনোটাইপ আর জিনোটাইপিক রেশিও কি দাঁড়াচ্ছে, কি এটা দাঁড়াচ্ছে, ঠিক আছে? তার মানে বাইরে থেকে মানে হলুদ গোল আর চারটে কম্বিনেশন হবে, এটা মনে রাখবি, চারটে হবে। চারটে কি কি? একটা হচ্ছে হলুদ গোল, আর একটা হচ্ছে হলুদ কুঞ্চিত, ঠিক আছে? আর যেটা হবে সবুজ কুঞ্চিত, যেটা ছিল সেটা, আর তার সাথে হবে হচ্ছে সবুজ গোল, ঠিক আছে? এই চারটে কম্বিনেশনেরই হবে, এর মধ্যে ফিনোটাইপ আর জিনোটাইপ রেশিওগুলো আমরা ওটা দেখব, ঠিক আছে? চল, হয়ে গেল আমাদের সেকেন্ডটা, মানে দ্বিসংকর জনন হয়ে গেল। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্যাকক্রস। ব্যাকক্রস কি? কিচ্ছু না, যখন জনিত্রীর সাথে যে অপত্য F1 যে জেনারেশনটা আছে তার যদি আমি ক্রস করিয়ে দিই, অপত্য বংশের যে কোনো জীবের সঙ্গে যদি জনিত্রী কোষের মানে কোনো জীবের সংকরায়ন যে কোনো তো না, অপত্য তো যখন আমরা টি করি সংকর লম্বা আমরা পেলাম, তো তখন জীবের যে মানে জনিত্রী যে জীব আছে তার যে কোনো একটা যদি সংকরায়ন করাই, সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটাকে আমরা বলছি হচ্ছে ব্যাকক্রস। এখানে দেখে নে, এখানে বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ খর্ব যেটা আমরা জনিত্রীতে ছিলাম, তারপরে আমরা F1 জেনারেশনে টি মানে ক্যাপিটাল টি স্মল টি পেয়েছি, যেটা হচ্ছে সংকর লম্বা। সংকর লম্বার সাথে আমি যদি ব্যাকক্রসে ধর সংকর লম্বার সাথে আমি বিশুদ্ধ লম্বাকে ক্রস করাচ্ছি, তখন যেটা পাবো বিশুদ্ধ লম্বা সংকর লম্বা মানে 1:1:1:1, এইটা আমরা একটা পাবো, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে টেস্ট ক্রস। টেস্ট ক্রসের কিছুই না, টেস্ট ক্রস হচ্ছে যখন কোনো অজানা জিনোটাইপের নির্ণয়ের জন্য, জিনোটাইপটা অজানা সেটা নির্ণয়ের জন্য যে সেটা অ্যাকচুয়ালি কি, তার জন্য যখন আমরা জীবকে হোমোজাইগাস রিসেসিভ, হোমোজাইগাস মানে সেম, রিসেসিভ মানে প্রচ্ছন্ন, তার মানে এরকম একটা কিছু বৈশিষ্ট্য বা এরকম একটা কিছু বৈশিষ্ট্য, সেটাকে আমরা হোমোজাইগাস রিসেসিভ বলবো। তাহলে সেটার যখন আমি ক্রস করাবো সেটাকে আমি টেস্ট ক্রস বলবো। ব্যাক ক্রসে কিন্তু যে কোনো জনিত্রীর সাথে ক্রস করাতে পারি, টেস্ট ক্রসে কিন্তু সেটা না, হোমোজাইগাস রিসেসিভ, ঠিক আছে? আচ্ছা, এইখানে যদি আমরা মনোহাইব্রিড টেস্ট ক্রসটা দেখি, মনোহাইব্রিড টেস্ট ক্রসে এরকম দেখবি যে বিশুদ্ধ লম্বা গাছের সাথে বিশুদ্ধ খর্ব গাছের করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি লম্বা, সবকটা লম্বা পাবো। আর যদি সংকর লম্বার সাথে বিশুদ্ধ খর্ব গাছ করি, এইটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, কারণ হোমোজাইগাস রিসেসিভ হতে হবে, প্রচ্ছন্ন হতে হবে। তো সেটাও যদি করি তাহলে লম্বা লম্বা খর্ব সেই ওরকমই, মানে এটাই হচ্ছে সবকটা লম্বা পাবো, আর এটাই হচ্ছে লম্বা লম্বা খর্ব পাবো। আর এখানে লম্বাগুলোর মধ্যে এগুলো কিন্তু সবকটা সংকর হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আমরা যেটা যাব দ্বিসংকর জননের টেস্ট ক্রস। দ্বিসংকর জননের টেস্ট ক্রস আর কিছুই না, টেস্ট ক্রস সেমই, সেই রিসেসিভের সাথেই জনিত্রীর যেটা আছে সেটাকে, মানে জনিত্রীর যে রিসেসিভটা আছে সেইটার সাথেই হচ্ছে আমাদের কি F1টাকে করাতে হবে। এই যে বিশুদ্ধ গোলের সাথে বিশুদ্ধ সবুজ কুঞ্চিত যদি আমরা ক্রস করাই তাহলে সংকর হলুদ পাবো, অলরেডি দেখলি। এবার সংকর হলুদের সাথে বিশুদ্ধ সবুজ কুঞ্চিতকেই ক্রস করাতে হবে। কি বললাম? সংকর হলুদের সাথে সংকর হলুদ আমরা এটা পেয়েছি, ঠিক আছে? বিশুদ্ধ সবুজ কুঞ্চিতকেই ক্রস করাতে হবে, বিশুদ্ধ সবুজ কুঞ্চিতকেই ক্রস করাতে হবে।
তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফিনোটাইপটা হবে 1:1:1:1। ঠিক আছে, তার মানে হলুদ গোল হলুদ কুঞ্চিত, সবুজ গোল সবুজ কুঞ্চিত, এই একটাই পাবো, এটাই হবে। কেন একটা পাবো? কারণ ওর থেকে গ্যামেট ওয়াই আর আরই আসবে, আর কিছু আসবে। এখান থেকে আমি অনেকগুলো গ্যামেট মানে এখান থেকে আমি অনেক কটা পাবো, কিন্তু এখান থেকে ওয়াই আর আরই পাবো, আর কিছু পাবো না। আচ্ছা চল, এটা হয়ে গেল, তাহলে টেস্ট ক্রসও হয়ে গেল আমাদের। তাহলে সেকেন্ড কোয়েশ্চেনটার অ্যান্সার পেয়ে গেলি, সেকেন্ড কোয়েশ্চেনের কনসেপ্টও আমাদের ক্লিয়ার হয়ে গেল। মেন্ডেলের দ্বিসংকর জননে টেস্ট ক্রসের ফিনোটাইপ অনুপাত। সবাই আমাকে অ্যান্সার গুলো জানাবি, সবাই, অলরেডি আমরা সলভ করছি, তাও অ্যান্সার গুলো জানাবি। আচ্ছা, নেক্সট আমরা যেটা মুভ করব আমাদের থার্ড কোয়েশ্চেন, সেটা হচ্ছে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। তো মেন্ডেল, এটা আমরা জানি যে স্যার মেন্ডেল কিছু সূত্র দিয়েছিলেন, ঠিক আছে, কিছু ধর কিছু ফেমাস সূত্র আছে, সেটা হচ্ছে পৃথকীভবনের সূত্র, স্বাধীন সঞ্চালনের সূত্র। এটা এক সংকর থেকে পাই, এটা দ্বিসংকর থেকে পাই। এক সংকর থেকে যে সূত্রটা আমরা পাই পৃথকীভবনের সূত্র, যে জীবের এক জোড়া অ্যালিল গ্যামেট গঠনের সময় পরস্পর থেকে পৃথক হয়ে যায়, ফলে প্রতিটি গ্যামেটে ওই জোড়ার মাত্র একটি অ্যালিল থাকে, পরস্পরের থেকে পৃথক হয়ে যায়। যেরকম ধর টি 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 এর থেকে পৃথক হয়, এই যে টি হলো, এর থেকে পৃথক হয় টি হলো, তাহলে প্রতিটি গ্যামেটে ওই জোড়ার মাত্র একটা অ্যালিলই থাকে। এটা হচ্ছে পৃথকীভবনের সূত্র। স্বাধীন সঞ্চালনের সূত্র হচ্ছে এই যে হলুদ গোলাকার সবুজ কুঞ্চিত, কখনো দেখেছিস হলুদ সবুজ মিশে যাচ্ছে, গোলাকার কুঞ্চিত মিশে যাচ্ছে, এরকম তো হয় না, স্বাধীনভাবে স্বাধীন সমন্বয় সঞ্চারিত হয়। তাহলে সেই জিনিসটার থেকে আমরা স্বাধীন সঞ্চালনের সূত্র পাচ্ছি। এবার আরো দুটো সূত্র আছে, যেরকম ধর একটা প্রকটতার সূত্র। প্রকটতার সূত্র মানে যেটা কিছু না, বেসিক্যালি প্রকটতার সূত্র হচ্ছে ধর এই টি টি থেকে আর এই টি টি থেকে, এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে এইটি আর এইটি। তাহলে এটা কি হচ্ছে? এটা প্রকট বৈশিষ্ট্য। প্রকট হচ্ছে সংকর লম্বা, এটার কথাই বলা হয়েছে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে একক বৈশিষ্ট্য, মানে হচ্ছে যে বিপরীত জোড়া যে বৈশিষ্ট্যগুলো উনি নিয়েছিলেন সেটার একটা সূত্রের কথা বলা হয়েছে। তো এই মোটামুটি চারটে সূত্র আমি যদি দেখি, তো আমাকে বলা হয়েছে যে কোন সূত্র, মানে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম কোনটা, কোনটা ব্যতিক্রম। এখানে তো কোনো একটা সূত্র, মানে কোনো সূত্রই পেলাম না। তো আমরা প্রথমে একটু দেখি অসম্পূর্ণ প্রকটতা, সহ প্রকটতা, এই দুটো আমরা একটু বুঝে নিই। অসম্পূর্ণ প্রকটতাটা কি? অসম্পূর্ণ প্রকটতা হচ্ছে স্যার মেন্ডেল যখন দুটো ফুল নিয়ে, মটর গাছের ফুল নিয়েছিলেন, একটা বেগুনি একটা সাদা, সেখানে দেখেছিলি যে বেগুনি আর সাদা ওই ইমাস্কুলেশন প্রসিডিওরটা ফলো করার পরেও, তারপরে যখন ওদের মধ্যে ক্রস হলো, ক্রস করার পরেও আমরা কিন্তু ল্যাভেন্ডার কালার বা ওই দুটোর মাঝের কালার কিছু পাইনি, যেটা প্রকট বৈশিষ্ট্য সেটাই প্রকাশ করেছে। এবার এটাই তো স্যার মেন্ডেলের সূত্র, কিন্তু এখানে যখন মেন্ডেলের ব্যতিক্রম, মানে মেন্ডেলের ব্যতিক্রম যে সূত্রটা আমরা পাই সেটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। সেখানে কি হয়, একটা লাল ফুলের সাথে একটা সাদা ফুল, এদের ক্রস পলিনেশন করানো হলো, তো তখন আমরা যে ফুলটা পাবো সেটা গোলাপি ফুল পাবো। সেটা তখন আর আমি কিন্তু সাদা বা লাল ফুল কোনোটা পাচ্ছি না, হয় লাল আসছে নয় সাদা আসছে। তাহলে তো প্রকটতাটা প্রকাশ পেত, যেটা প্রকটতার বৈশিষ্ট্য আমি বলছিলাম, যে এখানে এসে ধর সংকর হতো, সংকর লাল এরকম কিছু হতো, কিন্তু সেটা না হয়ে একটা আলাদা কিছু প্রকাশ পাচ্ছে, গোলাপি ফুল সন্ধ্যা মালতী গাছে দেখা যায়। তো এইখানে আমরা যে লাল যেটা পাবো, আমাদের ক্রসটা যখন করব, লাল গোলাপি সাদার মধ্যে 1:2:1, এটাই ফিনোটাইপিক বৈশিষ্ট্য, এটাই ফিনোটাইপিক রেশিও, এটাই জিনোটাইপিক রেশিও, ঠিক আছে। এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। নেক্সট হচ্ছে সহপ্রকটতা। সহপ্রকটতা হচ্ছে এরকম যে প্রকটতার মতো নয় যে তুমি প্রচ্ছন্ন, তুমি চেপে যাও, আমি শুধু প্রকাশ পাবো, বা অসম্পূর্ণ প্রকটতার মতো নয় যে আমরা কেউ খুব দুজনেই দুঃখী, হ্যাঁ আমরা কেউ প্রকাশ পাবো না, অন্য একজন প্রকাশ পায়। সহপ্রকটতা হচ্ছে আমিও থাকছি তুইও থাক, কেসটা হচ্ছে এটাই যে আমিও থাকছি তুইও থাক। যখন কোনো হেটারোজাইগাস হোমোজাইগাস বলে দিলাম, হেটারো মানে ডিফারেন্ট, তো জীবের মধ্যে দুটো ভিন্ন অ্যালিলি সমানভাবে সম্পূর্ণ প্রকাশিত হয়, তখন আমরা ওটাকে সহপ্রকটতা বা কোডমিনেন্স বলে থাকি। যেরকম ধর মানুষের এমএন রক্তের গ্রুপে দেখা যায়, আর এমএন রক্তের গ্রুপে মানে কি, এম আর এন, ধর এমএন ব্লাড গ্রুপের গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তানদের মধ্যে এমএনই যাবে। এবার এমএন ব্লাড গ্রুপের হচ্ছে ধর এলএম থাকলো, এলএন থাকলো,
তখন কিন্তু কোনো একটা প্রকাশ পাচ্ছে বা আর একটা সাপ্রেস করে দিচ্ছে, বা অসম্পূর্ণ প্রকটতার মতো এম এন না পেয়ে ও সামথিং কিছু একটা পাচ্ছে, এরকমটা নয়। এম ও প্রকাশ পাচ্ছে, এন ও প্রকাশ পাচ্ছে। এই ব্যাপারটা আমরা আমাদের ABO মানে বহু অ্যালিল বা মাল্টিপল অ্যালিল যেটাকে আমরা বলি সেটার ক্ষেত্রে দেখতে পাই। তো বেসিক্যালি বহু অ্যালিল বা মাল্টিপল অ্যালিলে কি হয়, অ্যালিল বলতে আমি যেটা বোঝালাম যে জিনের ভিন্ন রূপ। তো জিনের ভিন্ন রূপভেদকে আমরা অ্যালিল বলি, কিন্তু কোনো জিনে অ্যালিল সংখ্যা যখন 2 এর বেশি হয়, এটা ভালো কালি দিয়ে দেখাতে হবে, 2 এর বেশি হয়, তখন তাদেরকে আমরা কি বলবো, মাল্টিপল অ্যালিল বলবো। ABO রক্তের শ্রেণীর ক্ষেত্রে মানে 4 রকমের, মানে এটা আমরা তো রক্তের শ্রেণীর কথা বলি ABO কে, তো সেইখানে আমরা 4 রকমের ফিনোটাইপ দেখতে পাই, ঠিক আছে। A পাই, B পাই, AB পাই আর O পাই। এখানে দুটো হচ্ছে প্রকট, একটা হচ্ছে প্রচ্ছন্ন। মানে এদিকটাতে আমি দেখাই, তো দেখা যাচ্ছে, হ্যাঁ, এখানে ধর A আর B এরা দুজন হচ্ছে প্রকট, আর এখানে যে ওটা আছে সে হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে এ প্রকট আর এ হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে যখন আমাদের 4টে গ্রুপ তো আমরা ধর জানি কি যে এ বি আর ও, তো এ গ্রুপ হলো, বি গ্রুপ হলো, এ বি হলো, ও হলো। তো এর ক্ষেত্রে কি কি হতে পারে, আমরা IA দিয়ে এটাকে ডিনোট করছি। তো এর ক্ষেত্রে হতে পারে IA থাকলো, বা IO থাকলো, কারণ এটা তো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন থাকবে, প্রকট প্রচ্ছন্নকে চেপে দিয়ে নিজে প্রকাশ পাবে, তখন আমরা A ব্লাড গ্রুপটা দেখতে পাবো। এবার ধর বি থাকলো, বি এর ক্ষেত্রেও সেম, IB থাকলো, অর IO থাকলো, ঠিক আছে। নেক্সট হচ্ছে AB, এর ক্ষেত্রে কি হয়, IA থাকে, IB থাকে, ঠিক আছে, IA থাকে, IB থাকে, আর ও এর ক্ষেত্রে তো বলেই দিলাম যে এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, তো প্রচ্ছন্নতাই প্রকাশ পাবে। এই যে এটা হচ্ছে প্রকটধর্মী, কিন্তু IO হচ্ছে প্রচ্ছন্নধর্মী, এই ধরনের এই জিনোটাইপের ক্ষেত্রে এটাকে নিয়ে আমরা প্রকাশ করতে পারি। আচ্ছা, নেক্সট আমরা যেটা চলে যাব, আচ্ছা এইটার কোয়েশ্চেনটা করছিলাম না, থার্ড কোয়েশ্চেন, তাহলে এটা কি হবে, সবকটাই হবে। লিঙ্কেজ আমি আপাতত পড়াইনি, বাট স্টিল দেখেই বুঝতে পারছি অপশন কাট আউট করার ক্ষমতা আমাদের আছে, আমি জানি এটা আমার স্টুডেন্টদের আছে, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে নেক্সট কোয়েশ্চেন বলেছে একই প্রজাতিভুক্ত, ভালো করে পড়বি, একই প্রজাতিভুক্ত বৈশিষ্ট্য সম্পন্ন দুটো বিশুদ্ধ জীবের কথা বলেছে, মিলনে উৎপন্ন অপত্যের ক্ষেত্রে বৈশিষ্ট্য দুটির মধ্যবর্তী কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হলে তাকে কি বলি। আমরা অলরেডি পড়লাম না এটা, অলরেডি তো পড়ে ফেলেছি, তাই তো। 4 নম্বরের যেটা, এটা দেখে বুঝতে পারছি যে একই প্রজাতিভুক্ত, কিন্তু যখন প্রকাশ পাওয়ার সময় ওদের অন্য কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে বা দুটোর মধ্যবর্তী বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, সেটা কিন্তু অসম্পূর্ণ প্রকটতা। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এরপরে এখানে একটা অপশন ছিল, আমি যেটা তোদেরকে বলেছি যে কি সব টাইপিং হওয়া, প্লিওট্রপি। আমার হাতের লেখা তো আরোই মাথা মুন্ডু কিছু বুঝবি না, হোয়াট এভার, আমি পরেরটাতেই দেখাচ্ছি। প্লিওট্রপি, এই যে এই অপশনটার ব্যাপারে, এটা তো আমরা প্লিওট্রপি বুঝিনি, মানে এখনো অব্দি আমাদের পড়া হয়নি। আমি বলেছিলাম যে যেগুলো থাকবে সেই কনসেপ্টগুলো আমরা ক্লিয়ার করব, অলরেডি করে এসছি, এখন প্লিওট্রপি করব। প্লিওট্রপি ব্যাপারটা কি, খুব ইজি একটা ব্যাপার, অনেক কিছু লেখা আছে, অত মাথায় নিস না, অত চাপ নিস না, যেটুকু থেকে কোয়েশ্চেন আসে সেইটুকু কনসেপ্ট আমাদের জানলে হয়ে যাবে, চিন্তা নেই, ঠিক আছে। আচ্ছা, বলছে যে যখন একটা মাত্র জিন একাধিক চরিত্র বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, জিন তো একটা পার্টিকুলার জন্য, ধর আইবল কালারের জন্য একটা, ঠিক আছে, হেয়ার স্ট্রাকচার মানে হেয়ার কিরকম ধরনের আর কি, লাইক বলছি, হেয়ার কিরকম ধরনের, কার্লি হেয়ার না স্ট্রেট হেয়ার, ঠিক আছে, তো সেটার জন্য জিন। এবার এখানে কি হচ্ছে, একটা জিন একাধিক চরিত্রের বৈশিষ্ট্যের জন্য দায়ী হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে যেটা হয় সেটাকে আমরা বলি প্লিওট্রপি। প্লিওট্রপির এফেক্টে জিনের প্রভাব যখন একাধিক বৈশিষ্ট্য পায় তখন প্লিওট্রপিক এফেক্ট বলা হয়। এটা আমাদের যেখানে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে 3টে ক্ষেত্রে আমরা দেখতে পাই, সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখতে পাই, আর একটা হচ্ছে পিকেউ বলে একটা ডিজিজ আছে সেটার ক্ষেত্রে দেখতে পাই, যেখানে হচ্ছে ফিনাইল অ্যালানিন
হাইড্রক্সিলেজ এই এনজাইমটার কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। টাইরোসিন রূপান্তরে ব্যবহৃত হয় বুদ্ধি বিকাশ সমস্যা বা বলতে পারি চুল পড়ে যাওয়া। একটা প্রবলেম হচ্ছে না এখানে, শুধু বুদ্ধির প্রবলেম হচ্ছে এরকমটা নয়, বুদ্ধি কমে আসছে এরকমটা নয়, চুল পড়ে যাওয়ার সমস্যা হচ্ছে, ঠিক আছে, ত্বকের রং হালকা হয়ে যাচ্ছে সেই প্রবলেম হচ্ছে। মানে একটাই জিন যেটার জন্য অনেকগুলো আমাদের প্রবলেম ফেস করতে হচ্ছে। তো অনেকগুলো বৈশিষ্ট্যের জন্য ও রেসপন্সিবল হয়ে যাচ্ছে। আর একটা হচ্ছে সিস্টিক ফাইব্রোসিস। এখানে কি হয়, জিন মিউটেশনের জন্য, মিউটেশন মানে কি, জিনের আকস্মিক পরিবর্তন, জিন জেনেটিক মেটেরিয়াল গুলোকে ট্রান্সফার করে। তো ডিএনএ যেরকম কম্পিউটার 0-1 কোড বোঝে, ডিএনএ হচ্ছে এটিজিসি বোঝে। এবার দুম করে যেটা কোড করছে সেটা কোড করতে করতে উল্টো পাল্টা কোড করতে থাকলো। যারা কোডিং করে আর কি, ধর কোড একটা চাইছে সেটা না করে অন্য কিছু কোড করতে থাকলো, তো সেটা তো ডিফারেন্ট হবেই। যেটাই যাচ্ছিল সেই প্রসিডিওর হবে না। অনেক সময় হয় যে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়, ঠিক আছে। এইখানে যেরকম আমি তোদের সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে বলবো, এখানে যেটার জন্য রেসপন্সিবল সেটা হচ্ছে এইটা, এইচ এইচ বি বিটা এস, এটার জন্য, এই জিনটার জন্য। এবার এখানে এইচবিএস হচ্ছে কি করবে, হিমোগ্লোবিন প্রডিউস করে খুব বেশি পরিমাণে। তো সেই ক্ষেত্রে আমাদের যে রক্তকণিকাটা হয় সেটা এরকম কাস্তে টাইপের হয়ে যায় বা বেঁকে, বা কোয়েশ্চেন চিহ্নের মতো এরকম বেঁকে যায়। আর একটা কি হয়, এদের কিন্তু অতিরিক্ত পরিমাণে, মানে এদের কখনো ম্যালেরিয়া অ্যাটাক করতে পারবে না, ঠিক আছে। ওই যে বললাম মিউটেশন হয়ে যাচ্ছে, তো মিউটেশন হলে আমরা পড়ে এসছি যে মিউটেশন হলে আলাদা কিছু বৈশিষ্ট্য, যে মিউটেশন হলে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে খারাপ জিনিসটা হয় কি, যে অনেক অনেক রকমের অনেক প্রবলেম আমরা ফেস করি, ঠিক আছে। কিন্তু মিউটেশন হলেও কিছু নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয়। এর মধ্যে সিকল সেল অ্যানিমিয়ার মধ্যে নতুন বৈশিষ্ট্য হচ্ছে ওদেরকে কিন্তু ম্যালেরিয়া যেটা আছে সেটা কিন্তু অ্যাটাক করতে পারে না। তাছাড়া এই যে এই আরবিসি সিকল সেল আকৃতি হয়ে যায়, অক্সিজেন পরিবহনে ব্যাহত হয়, আর বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এটা হয়ে গেল আমাদের প্লিওট্রপি। তার মানে একটা জিন মাল্টিপল জিনিসের জন্য রেসপন্সিবল হচ্ছে, মাল্টিপল বৈশিষ্ট্যগুলোর জন্য। এই যে দেখলি, এই একটা ভালো দিকটা আমি বললাম যে ম্যালেরিয়া আক্রান্ত হবে না, ঠিক আছে। সেরকম আবার কি, হিমোগ্লোবিনের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো এটা হয়ে গেল আমাদের 4 নাম্বার 4, ঠিক আছে। প্লিওট্রপিটা এক্সপ্লেন করে দিলাম। এবার নাম্বার 5 আসছে। 5-এ বলেছে দেখ পলিজেনিক উত্তরাধিকারের উদাহরণ দাও। পলিজেনিক উত্তরাধিকার কি জানি তো না, তো পড়ি পলিজেনিক উত্তরাধিকার কি। যখন একটি, পলি মানে কি অনেকগুলো, জেনিক মানে কি জিন, তাহলে আমাদের এর আগে প্লিওট্রপিতে কি হলো, একটা জিন অনেকগুলো কারণের জন্য রেসপন্সিবল। এখন উল্টো হবে, অনেকগুলো জিন একটা কারণের জন্য রেসপন্সিবল। মানে একটা জিনিস হচ্ছে কিন্তু তার জন্য অনেকগুলো জিন রেসপন্সিবল হচ্ছে। ধর আমি এরকম বললাম, আমার গায়ের রং, সে গায়ের রং যেরকম তার জন্য অনেকগুলো জিন রেসপন্সিবল হচ্ছে, সেটাই আমাদের এখানে রয়েছে। তো আমরা একটুখানি দেখে নিই যে যখন একটি মাত্র বৈশিষ্ট্য 2 বা ততোধিক জিনের সম্মিলিত প্রভাবে নিয়ন্ত্রিত হয় সেটাকে পলিজেনিক উত্তরাধিকার বলবো। একটা বৈশিষ্ট্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে, যেটা তখন বললাম একটা জিন অনেকগুলো বৈশিষ্ট্য, আর এখানে একাধিক বৈশিষ্ট্য, মানে একটি বৈশিষ্ট্য গায়ের রং বলেছি, একাধিক না, একটি বৈশিষ্ট্য গায়ের রং বলেছি, তার জন্য একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে। এখানে আমরা দেখব যে যদি এটা দেখি এ এ বি বি, এটা হচ্ছে নিগ্রো, ঠিক আছে। আর আমাদের কি বলেছে, এটা হচ্ছে এ এ বি বি, যেটা হচ্ছে কিনা আমাদের সাদা, ঠিক আছে, শ্বেতকায় আমরা বলছি। তো এদের ক্ষেত্রে আমি যখন ক্রস করব আমি দেখতে পাবো এর থেকে এই গ্যামেট এলো, দাঁড়া চেঞ্জ করি, এই গ্যামেটটা এলো, এর থেকে এই গ্যামেটটা এলো, মানে ক্যাপিটাল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল এ স্মল বি। তো এই যে তৈরি হচ্ছে এটা, মানে গায়ের বর্ণটা কিন্তু পার্টিকুলার কিছু বলে দিচ্ছে না যে নিগ্রোই হচ্ছে, শ্বেতকায়ই হচ্ছে, অন্তর্বর্তী এর একটা কালার তৈরি হচ্ছে। তো আমরা এখানে নিগ্রো 1/4, কালো 1/4, অন্তর্বর্তী 1/4 দেখতে পারি, হালকা রঙও এর থেকে পেতে পারি 1/4 এর, শ্বেতকায়ও পেতে পারি 1/4 এর। এবার যেটা যাকে ডিনোট করবে, যেরকম ধর এখানে কালো বলেছে এ এ ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি, এটাকে আমরা কালো বলেছি, এটাকে কিন্তু আমরা নিগ্রো বলিনি। কালো আর নিগ্রোর মধ্যে ডিফারেন্স আছে। তাহলে বুঝতে পারছিস যে এখানে
একাধিক জিন দ্বারা মানে অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, কিন্তু সেই গায়ের রঙই নিয়ন্ত্রিত, মানে গায়ের রঙকে আমরা ডিনোট করছি। তো এটা হচ্ছে পলিজেনিক উত্তরাধিকার। আর প্লিওট্রপিটা হচ্ছে আলাদা, একটাই জিনের জন্য অনেকগুলো দেখছি মিউটেশন হয়ে যাচ্ছে, সেখানে সিকেল সেল অ্যানিমিয়া যেরকম হচ্ছে সেরকমই ম্যালেরিয়া কিন্তু ওদেরকে আঘাত করতে পারছে না, মানে ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছে না। তাহলে ক্লিয়ার হয়ে গেল পলিজেনিক উত্তরাধিকার। এবার নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা যাব, কোনো একটি বৈশিষ্ট্য যদি একাধিক জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, বলে দিচ্ছি একাধিক জিন দ্বারা যদি নিয়ন্ত্রিত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, পলিজেনিক বা মাল্টিজেনিক উত্তরাধিকার বলবো। নেক্সট, বংশগতিতে কোনো প্রজাতির কোনো বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশের জন্য একটি জিনের 2-এর অধিক সংখ্যক অ্যালিল অবস্থান করলে এটাকে কি বলে? এটাকে কি বলে? মাল্টিপল অ্যালিল বলে, মাল্টিপল অ্যালিল বলে। ঠিক আছে, এটা হচ্ছে বহু অ্যালিল বা মাল্টিপল অ্যালিল আমরা বলে থাকি। এবিও রক্ত শ্রেণীর উত্তরাধিকার, এটা অলরেডি বলে দিয়েছি, সবাই কিন্তু অ্যান্সার গুলো দিবি যে এবিও রক্ত শ্রেণীর উত্তরাধিকার প্রদত্ত কোনটি উদাহরণ। আর যেটুকু পড়াচ্ছিলাম, যেটুকু এক্সপ্লেন করেছি সেইটুকু জেনে রাখ, হেল্প হবে। ঠিক আছে, আর এই কোয়েশ্চেন গুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এরকম নয় তুম করে বই দিয়ে তুলে দিয়ে দিয়েছি, এরকমটা কিন্তু এখানে নয়। আচ্ছা, নেক্সট হচ্ছে বংশগতির যে ঘটনায় সংকর জীবে উপস্থিত কোনো জিনের দুটো বিপরীত অ্যালিল একই সঙ্গে তাদের বৈশিষ্ট্যকে প্রকাশ করে, দুটো বিপরীত অ্যালিলের কথা বলা হয়েছে কিন্তু তারা একসঙ্গে প্রকাশ করে, তাহলে সেটা কি অসম্পূর্ণ প্রকটতা? না। পলিজেনিক উত্তরাধিকার? না। মাল্টিপল অ্যালিল তো বললাম না। সহপ্রকটতা হবে, কারণ সহপ্রকটতাতেই তো বলে আমিও থাকবো তুইও থাক। অসম্পূর্ণ প্রকটতার মধ্যে দুজনে কেউ থাকবো, অন্য একজন আসুক, বা প্রকটতার মতনও না আমিই থাকবো, আমি রাজা, তুমি যখন নাচো তুমি সাপ্রেসড হয়ে যাও, চেপে যাও, সেটা নয়। তো সেই ক্ষেত্রে এর অ্যান্সারটা হবে হচ্ছে সহপ্রকটতা। নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন মোস্টলি, হ্যাঁ লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তো যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই ঘটনাটা কি বলে? কি বলে সেই ঘটনাটাকে? কি বললাম? প্লিওট্রপি বলে। একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন, সিকেল সেল অ্যানিমিয়ার কথা বলেছি, হিমোগ্লোবিনের ওইখানে প্রবলেম হয়ে যাচ্ছে, অন্যদিকে আবার দেখতে পাচ্ছি যে ম্যালেরিয়া আক্রান্ত হচ্ছে না। ঠিক আছে, তো মিউটেশনটা হয়ে ওই দিকটা একটা ভালো হয়েছে, এদিকে হিমোগ্লোবিন মানে হিমোগ্লোবিন বেড়ে যাচ্ছে HbS এর জন্য। ঠিক আছে, তো সেটাকে আমরা কি বলছি? প্লিওট্রপি বলছি। আর এখানে বাকিগুলো পড়িয়ে তো দিলাম, মাল্টিপল অ্যালিল, অসম্পূর্ণ প্রকটতা, কিন্তু যেটা থেকে গেল সেটা হচ্ছে এপিস্টাসিস। এপিস্টাসিসের 4টে টাইপ, আর এটাই হবে আমাদের নেক্সট ক্লাসের ফার্স্ট টপিক। তো আজকের ক্লাস এতটাই, পড়াও আমরা এভাবেই করব, এভাবেই আমাদের চলতে থাকবে, কোয়েশ্চেন থাকবে, তার সাথে সাথে এই যে অ্যান্সারগুলো মানে আমাদের যে অপশনসগুলো রয়েছে সেগুলো রিলেটেড, মানে সেটার উপরে ডিপেন্ড করেই তো তোকে কোয়েশ্চেনটা দিয়েছে, তাই না, এমসিকিউতে। তো সেগুলো রিলেটেড যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলোর থেকে যা যা ইম্পর্টেন্ট, যা কোয়েশ্চেনে আসতে পারে আমরা সেগুলোই করব। আমাদের অত থিওরির ওই পুরো অত পেজ পড়ে আমাদের মাথা যাতে জাম না হয়ে যায়, তো আমি তোদের সেটারই চেষ্টা করব, সেটাই চেষ্টা করে যাচ্ছি। নেক্সট ক্লাসে এপিস্টাসিস থেকে শুরু হবে, আর আজকের ক্লাসটা ফার্স্ট টু লাস্ট দেখ, আর বাকি যার যেটা জিজ্ঞাসা করা থাকতে পারে তো সেটা আমাকে জানাতে পারিস। চল, আজকের ক্লাস হচ্ছে এতটাই, টাটা।